লোকায়ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা গত দিনে যে বিষয়টির উপর আলোচনা করেছিলাম সেটা হচ্ছে ইতিহাসের পাঠ প্রসঙ্গে ইতিহাস পাঠের সমস্যা। এটা প্রথম পর্ব ছিল। আজকে তারই দ্বিতীয় পর্ব বা সমাপ্তি পর্ব আলোচনা করব। আসলে এটা নিয়ে অনেক আলোচনা করার আছে, তবে সংক্ষেপে, একদিনে তো সব আলোচনা করা যায় না, সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই, মূল বিষয়গুলোকে ধরতে চাই এই আলোচনায়। আমি যেটা বলতে চেয়েছিলাম এর আগের আলোচনায় প্রথম পর্বে, যে ভারতবর্ষ বা ভারতীয় উপমহাদেশের ইতিহাস পাঠের একটা বিরাট সমস্যা হলো যে অন্য দেশের ইতিহাসের যে বিকাশ ধারা তার সাথে মিলে না এটা। আরেকটা হচ্ছে যে এর এমনই কিছু শ্রেষ্ঠত্বের জায়গা আছে যেটা আজকে যারা জ্ঞানতত্ত্বের জগতে আধিপত্য করছে তাদের পছন্দ হয় না। অনেকে, বিশেষ করে ইউরোপীয় জ্ঞানতত্ত্বের অনুসারী যারা, তাদের অপছন্দনীয় কিছু ঘটনা বা কিছু সত্য আছে ভারতের বা উপমহাদেশের ইতিহাসের গতি দেখার পেছনে। বিশেষ করে তার উৎসের জায়গাটাতে যখন আমরা যাই, সভ্যতার যাত্রাপথ শুরুর জায়গায় যখন আমরা যাই, অনেকটা দূর পর্যন্ত ভারতবর্ষের ইতিহাস খুবই ভিন্ন। অন্য কোনো দেশের ইতিহাসের সঙ্গে ভারতবর্ষের ইতিহাসকে মেলানো যায় না। পৃথিবীর সব সভ্যতা প্রায় ব্যতিক্রমহীনভাবে ভয়ানক রকম বলপ্রয়োগ, হিংস্রতা বা সহিংসতার উপরে প্রতিষ্ঠিত, যুদ্ধের উপরে প্রতিষ্ঠিত। অন্যান্য জনগোষ্ঠীকে পরাজিত করে, তাদের হত্যা করে, তাদের ধন সম্পদ লুণ্ঠন করে, তাদের নারীদেরকে ধর্ষণ করে হোক বা গৃহ দাস করে, তাদেরকেও দাস করে, পুরুষদেরকেও দাস করে অন্যান্য সভ্যতার প্রতিষ্ঠা এবং বিস্তার হয়েছে। সাধারণত এটা নিয়ম। এমনকি আমরা যদি এই লাতিন আমেরিকায় যে ইউরোপীয়রা যখন কেবল আমেরিকা মহাদেশ আবিষ্কার করলো, সেই সময় যদি আমরা যাই কলম্বাসের পরপর, তখন যে সভ্যতাগুলোর আমরা পাই, আজটেক, তারপরে ইনকা, এইসব সভ্যতার যে সম্পর্কে ধারণা পাই, যে অভিজ্ঞতা মানুষ সঞ্চয় করেছে, সেসব সভ্যতার অভিজ্ঞতা ভয়ঙ্কর, খুবই নির্মম, নির্দয়, ভয়ঙ্কর রকম বলপ্রয়োগের উপরে, হত্যার উপরে, নির্যাতনের উপরে প্রতিষ্ঠিত ছিল এইসব সভ্যতা। এটা তো অল্প দিন আগের, এই পঞ্চদশ শতাব্দীর 1492 সালে আমেরিকা আবিষ্কার হলো, ওই সময়কার ঘটনা আর কি। কিছু পরে যখন আমেরিকানরা, ইউরোপীয়রা যখন ব্যাপকভাবে সেখানে আক্রমণ অভিযান চালালো, জয় অর্জন করলো, তখন যেসব সভ্যতাকে তারা এনকাউন্টার করেছিল বা মোকাবেলা করেছিল, সেগুলোর বিবরণ আমরা পাই। তো এটা হচ্ছে আসলে, এটা যেমন লাতিন আমেরিকার কথা বলা যায়, আজটেকদের, ওদের সম্পর্কে জানা যায়। আজটেক, তারপরে ইনকা, মায়া, সবারই যে কয়টা সভ্যতা সম্পর্কে আমরা জানতে পারি, সবগুলোরই একই অবস্থা। কখনো কখনো কোনো বছর শত শত নরবলি হতো, দেবতাদের মূর্তি হতো, তার সামনে উৎসর্গ করা হতো মানুষকে, শত শত মানুষ। কোনো বছর সেটা কয়েক হাজার মানুষ হতো, ধরে নিয়ে এসে হত্যা করা হতো, বলি দেওয়া হতো। সে বলি দেওয়ার পদ্ধতি খুব নিষ্ঠুর ছিল। বোঝা যায় যে এগুলোর উদ্দেশ্য হলো মানুষকে নিষ্ঠুরতার উপযোগী করা। সভ্যতাই ছিল খুব নিষ্ঠুরতার উপর প্রতিষ্ঠিত, এবং তার জন্য মানুষকে অভ্যস্ত করার জন্য ধর্ম ছিল হাতিয়ার। সেই ধর্মকে তারা ওইভাবে ব্যবহার করেছে। এশিয়াও আমরা একই জিনিস দেখি, তবে চীনের ধর্মটা এত গুরুত্বপূর্ণ ছিল। রাজারা, এখানে চীনের সম্রাট বা রাজা যাই বলা, এরা তো আসলে গড কিং, এরা ঈশ্বর পুত্র বা স্বর্গীয়
ইয়ে দেবতা ছিল এক অর্থে। এরা স্বর্গেরও কাছ থেকে অনুগ্রহ প্রাপ্ত বা অনুমোদন প্রাপ্ত ছিল, বা তারা স্বর্গের প্রতিনিধি হিসেবে শাসন করত, এবং এরা পবিত্র ছিল। তো এইটা মিশরে তাই দেখি আমরা। আর কিন্তু সিন্ধু সভ্যতা ভিন্ন, এ নিয়ে আলোচনা আমাদের আছে, বিভিন্ন বইয়ে আলোচনা করেছি, বিশেষ করে বাংলা বই আর্যজন সিন্ধু সভ্যতা, তারপরে শামসুল আলম চঞ্চলের সঙ্গে আমার লেখা বই, আমাদের দুজনের। আর খুব সম্প্রতি যে গ্রন্থটা লিখে শেষ করেছি, সে সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রা। সেটা 3টা খণ্ড মূলত হয়েছে, বঙ্গরাষ্ট্রে আছে। তৃতীয় খণ্ডটা কয়েক ভাগে, 2-3 ভাগে বিভক্ত করে প্রকাশ করা হয়েছে। প্রথম খণ্ড সম্পূর্ণটা আছে এক জায়গায়, দ্বিতীয় খণ্ডটা তারপরে তৃতীয় খণ্ডটা 3টা পর্বে বোধহয় ভাগ করে প্রকাশ করা হয়েছে। বঙ্গরাষ্ট্র কেউ সার্চ দিলে ওই নিবন্ধ সেকশনে এই ইয়েটা পাবেন। ইয়েতে কিছুটা আছে, মূলত প্রধান 2টা খণ্ড আছে বঙ্গরাষ্ট্রের গ্রন্থাগার বিভাগে, ইতিহাস বিষয় গ্রন্থে আছে, আর নিবন্ধতে পুরোটাই আছে। তো যাই হোক, বই আকারে প্রকাশ করতে পারি নাই, প্রকাশন তো আওয়ামী লীগ সরকার শেষ করে দিয়েছে অনেক আগে। সেকুলার আওয়ামী লীগ সরকার, হ্যাঁ সেকুলার না, অনেকের তো মুখে ফেনা তোলে আওয়ামী লীগকে সেকুলার বলতে বলতে। সেই তাদের মানে সরকার, আওয়ামী লীগ সরকার, ইসলামের উপরে, ইসলামের নাকি অসম্মান হয়েছে। একটা বই বের করেছিলাম, ইসলাম বিতর্ক, ইংরেজি বিভিন্ন প্রবন্ধের সংকলন, আমার প্রকাশন যেটা ছিল বদ্বীপ প্রকাশন, তার থেকে প্রকাশ করেছিলাম বইটা। এই বিভিন্ন ইংরেজি গ্রন্থের, এই ইংরেজি লেখার প্রবন্ধের সংকলন বাংলা অনুবাদ করে বের করেছিলাম, ইসলাম বিতর্ক নামে। এটার জন্য মানে আমাকে তো জেল যেতেই হয়েছিল। আমার ভাই শামসুল আলম চঞ্চল, এই প্রকাশের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এই প্রকাশনের গৃহ যেটা বদ্বীপ প্রকাশন, তার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তাকে দিয়ে দিয়েছে জেলে, তার চাকরিটা গেল। ঘোড়াশাল পাওয়ার প্ল্যান্টে সে ছিল তখন কোঅর্ডিনেটর, তার চাকরিটা চলে গেল। সরকারি প্রতিষ্ঠানের চাকরি কয়দিন রাখবে, জেলে ছিল, চাকরিটা চলে গেছিল। আর আমার প্রকাশনের বইপত্র যা ছিল সব সেকুলার আওয়ামী লীগ সরকার, গণতান্ত্রিক, তথাকথিত গণতন্ত্রের ধ্বজাধারী তারা। দেখি আওয়ামী লীগের কি বলবো, আর আওয়ামী লীগকে যারা গণতন্ত্রের ধ্বজাধারী মনে করে, তো সেই সব গণতন্ত্রের ধ্বজাধারীদের আওয়ামী লীগ আমার প্রকাশনটাকে ধ্বংস করে দিয়েছে। বইপত্র সব নিয়ে গিয়ে গ্যাপ করে ফেলেছে। এমন প্রতিষ্ঠানটা যাতে, দোকান যাতে খোলা না থাকে, অফিস যাতে খোলা না থাকে, সে অফিস কাম দোকান আমার এটা সিলগালা করে দিয়েছিল পুলিশ গিয়ে। এমনই হচ্ছে আওয়ামী লীগের মানে চরিত্র। এখন যাই হোক, আওয়ামী লীগের চরিত্র সম্পর্কে আলোচনার জায়গাটা না, প্রসঙ্গক্রমে এলো খবর কথা চলে আসে অনেক সময়, কারণ আমার অভিজ্ঞতা তো তিক্ত। তো এখন আমার পক্ষে আর বই বের করার অবস্থা আমি নাই, প্রকাশন ধ্বংস হয়ে গেছে। আবার এটা পুনরুজ্জীবিত করা সম্ভব হবে কিনা আমি জানি না। এর পিছনে আমার বহু অর্থ ব্যয় হয়েছে। এটা প্রকাশন দাঁড় করানো অত সহজ না, আর যত সিরিয়াস বইয়ের প্রকাশন ছিল আমারটা। তো যাই হোক, এখন আমার নিজের মানে বক্তব্য হচ্ছে যে ভারতের যে সভ্যতা সেটা খুব বিস্ময়কর, এবং এটার কোনো ইয়ে নাই, এর কোনো তুলনা নাই, অন্য কোনো সভ্যতার সঙ্গে তুলনা হয় না। অন্য সকল সভ্যতা যেখানে যুদ্ধ, বলপ্রয়োগ, দাসত্ব, নির্দয়তা, হিংস্রতা, এক কথায় মানুষের উপর মানুষের যে হিংস্রতা তা প্রতিষ্ঠিত, বলপ্রয়োগের প্রতিষ্ঠিত, তার কোনো চিহ্ন সিন্ধু সভ্যতায় পাওয়া যায় না ওইভাবে। এই জন্য যেমন জিম জে জারির সম্ভবত আমেরিকান আর্কিওলজিস্ট, অনেকদিন আগে তার একটা লেখা পড়েছিলাম, সেখানে তিনি বলছিলেন, বা তাদের দুজনের লেখা আমি পড়ছিলাম, তাদের বক্তব্য হলো যে সিন্ধু সভ্যতায় রাষ্ট্র ছিল না, কেননা সেখানে কোনো স্ট্যান্ডিং আর্মি ছিল না। তাদের বক্তব্য হচ্ছে যে স্ট্যান্ডিং আর্মি ছাড়া তো রাষ্ট্র সম্ভব না, সুতরাং সিন্ধু সভ্যতায় রাষ্ট্র ছিল না।
তাহলে কিভাবে সমাজ রাষ্ট্র সভ্যতা চলতো? তাদের বক্তব্য ছিল এটা সামাজিক নিয়মে, এটা ব্যাখ্যাটা দেওয়া আছে, যা সেই আলোচনা আমরা যাব না। মানে এমনই একটা সভ্যতা যেখানে স্ট্যান্ডিং আর্মির চিহ্ন পাওয়া যাচ্ছে না। তা আমার নিজের মানে ধারণা যেটা, এটা আমরা কিছুটা আলোচনা করেছি ওই সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতা পথযাত্রায়, সম্ভবত দ্বিতীয় খণ্ডে আলোচনা করেছি কিছুটা একটা মানে পর্বে, যে সিন্ধু সভ্যতায় আত্মরক্ষার নিজস্ব একটা ব্যবস্থা তারা গড়ে তুলেছিল। তা না হলে সিন্ধু সভ্যতার মানুষ হয়তো খুবই নির্বিরোধ, শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ, অহিংস বা সহিংস নয়, এটা হতে পারে। সেভাবে তাদের গড়ে তোলা হয়েছে, ওইভাবে সভ্যতা নির্মাণ করেছে, ওখানে হয়েছে, নির্মিত হয়েছে, হতে পারে। কিন্তু বাইরের সমাজ তার নন ভায়োলেন্ট ছিল না। আবেষ্টনের মধ্যেই তো মানুষ থেকেছে, আরও চারপাশে উপজাতি ছিল বিভিন্ন। তারা এত সম্পদে সমৃদ্ধ একটা রাষ্ট্র বা একটা সমাজ, এটা ছেড়ে দেবে এমনি? মানুষ সম্পর্কে এমন উঁচু ধারণা আমরা করতে পারি? সিন্ধু সভ্যতার মানুষ নয়, সভ্যতার মানে শান্তিপূর্ণ সভ্যতার হয়েছিল, পৃষ্ঠপোষক হয়েছিল বা তার সঙ্গে সংগতিপূর্ণ হয়েছিল। কিন্তু বাইরের মানুষ তো তা নাও হতে পারে, হওয়ার কারণও নাই। একটা উপজাতি এসে আক্রমণ করলে তো নিরস্ত্র মানুষরা বাধা দেবে কি করে? সুতরাং ছিল, কিন্তু কিভাবে সেই আত্মরক্ষার ব্যবস্থাটা গড়ে তুলেছিল সিন্ধু সভ্যতার প্রতি এখনো সেই ধরনের কাজ হয়নি। এটা বোঝার ব্যাপার আছে। এগুলো কিছু আলোচনা আমরা করেছি, কিন্তু আরো আলোচনার, অনেক বেশি আলোচনার দরকার আছে, আরো গবেষণার প্রয়োজন আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সিন্ধু সভ্যতার আরো গভীরে যাওয়ার ব্যাপার আছে। তার অনেক দূর অতীতে, এটা মানে হতে পারে যেটা আরো অনেক হাজার বছর আগে সিন্ধু সভ্যতার শিকড় ছিল, অনেক হাজার বছর আগে শান্তিপূর্ণভাবে গড়ে উঠেছে একটা সভ্যতা। সেই জন্য মানে ক্রমবিকশিত হয়েছে একটা পর্যায় পর্যন্ত। শান্তির যুগের বিভিন্ন কারণেই আবেদন বা ভূমিকা শেষ হয়ে গিয়েছিল। শান্তিপূর্ণভাবে সভ্যতাকে ধারণ করার ক্ষমতা, মানে সভ্যতার বিকাশের একটা পর্যায়ে গিয়ে আর থাকে নাই। ফলে তখন যুদ্ধ এসছে, হানাহানি এসেছে, এবং শান্তিপূর্ণভাবে যে সভ্যতা বিকশিত হয়েছে তারও মানে যুগ প্রয়োজন যেটা, সেটা হয়তো ফুরিয়ে গিয়েছিল, যে কারণে সিন্ধু সভ্যতায় ক্রাইসিস দেখা দিয়েছিল। সিন্ধু সভ্যতা তো মূলত নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত। এটা যারা আমাদের বই পড়েছেন, আর্যজন সিন্ধু সভ্যতা বা দি রিয়ান্স অ্যান্ড ইন্ডাস সিভিলাইজেশন, ডিক্লাইন অফ ইন্ডাস সিভিলাইজেশন অ্যান্ড বেদিক আফিভাল, এই ধরনের যে সমস্ত লেখা আমাদের আছে, বা সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রা, এরা যারা পড়েছেন বা দেখেছেন তারা মোটামুটি আমাদের ধারণা সম্পর্কে জানেন, আমাদের ব্যাখ্যা সম্পর্কে। তো সিন্ধু সভ্যতা বোঝাটা একটা বিশাল ব্যাপার আমার কাছে মনে হয়েছে। পৃথিবীর কোনো সভ্যতার অভিজ্ঞতা দিয়ে সিন্ধু সভ্যতাকে বোঝা যাবে না। এটা এমনই একটা সভ্যতা, ব্যতিক্রমী সভ্যতা। এরকম মানুষ পৃথিবীতে কোথাও ছিল না, মানে কোনো সভ্য সমাজে এরকম মানুষ, এরকম সভ্যতা পৃথিবীতে কোথাও ছিল না। এত মানুষ মানে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, মানবিক, অথচ তারা সভ্যতা নির্মাণ করেছিল। এবং একটা খালি মহেঞ্জোদারোর কথা বলা যায় যে এখন তো বহু মানে প্রায় 10 লক্ষ 12 লক্ষ বর্গ কিলোমিটার ব্যাপী অঞ্চলব্যাপী বিস্তৃত সভ্যতা, সিন্ধু সভ্যতা তার পাওয়া যাচ্ছে। আজ থেকে মোটামুটি 4000 বছর আগে সভ্যতাটা শেষ হয়েছে, ধ্বংস হয়েছে। 3900 বছর আগে আর্কিওলজির হিসাবে অনুযায়ী সভ্যতার অবসান হয়েছে। তো এই 4000 বছর আগে পর্যন্ত একটা বিস্ময়করভাবে বিশাল অঞ্চলব্যাপী একটা সভ্যতা বিস্তৃত, আফগানিস্তান থেকে এদিকে পশ্চিম ভারত পর্যন্ত, গুজরাট, মহারাষ্ট্রের একটা অংশ, বা বিশেষ করে গুজরাট তো পুরোটাই, রাজস্থান, এগুলো সভ্যতার অন্তর্ভুক্ত ছিল। এদিকে উত্তরপ্রদেশের একটা অংশ। তো এরকম এটা বিশাল বিস্তৃত পটভূমিতে প্রতিষ্ঠিত সভ্যতা খুবই শান্তিপূর্ণভাবে গড়ে উঠেছিল, নদী নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার উপর নির্ভর করে। এবং আরেকটা বিস্ময়কর ব্যাপার হচ্ছে, এই সভ্যতায় আমাদের ব্যাখ্যা অনুযায়ী আমরা বলেছি
ধর্ম খুব গৌণ ছিল। আসলে লোকায়ত দর্শন ভিত্তিক বা চেতনা ভিত্তিক সভ্যতা ছিল এটি আমাদের মূল্যায়ন। এটা ব্যাখ্যাও আছে সব জায়গায়, আমরা বহু জায়গাতে এর ব্যাখ্যা করেছি। বিশেষ করে সিন্ধু সভ্যতার এই লাস্ট যেটা আমাদের বই, সিন্ধু থেকে গঙ্গা এক সভ্যতার পথযাত্রা, এই বইটাতে আমরা এটা আরো ভালোভাবে আলোচনা করার চেষ্টা করছি যে কিভাবে এটা সম্ভব হয়েছিল। অন্যত্রও আমরা ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করেছি, ভারতবর্ষের ইতিহাস পাঠ এই ধরনের লেখা। তো এখন আসলে এটা খুব বিস্ময়কর, যেটা বিশাল অঞ্চলব্যাপী সভ্যতা কিভাবে শান্তিপূর্ণভাবে বিকশিত হয়েছিল, এবং শান্তিপূর্ণভাবে বিকশিত হয়েছিল বলেই ইতিহাসের অনেকগুলো পর্যায়ে তার পক্ষে অতিক্রম করা সম্ভব হয়েছিল। তো আটকে যায়নি একটা পর্যায়ের আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত যুদ্ধের যুগ না এসেছে সামনে। এবং সিন্ধু সভ্যতা যে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত ছিল, সিন্ধু সভ্যতার প্রাণভোমরা হচ্ছে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা, এটা আমরা আলোচনা করেছি। নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা সাহায্যে, অর্থাৎ নদীগুলোকে বাঁধ দিয়ে, স্লুইস গেটযুক্ত বাঁধ বা মানে জলকপাটযুক্ত বাঁধ দিয়ে এগুলোকে বাঁধা হয়েছিল। অর্থাৎ জল প্রবাহ বন্ধ ছিল না, তবে নিয়ন্ত্রিত ছিল। এর ভিত্তিতে সিন্ধু সভ্যতায় জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছিল, এবং এটা হাজার হাজার বছর ধরে কার্যকর ছিল বলে আমি অন্তত অনুমান করি। আমাদেরও অনুমান তাই, যে এটা কয়েক হাজার বছর ধরে কার্যকর ছিল। এইটা ফেল করেছে বিভিন্ন কারণে, এগুলো নিয়ে আলোচনা আমরা করেছি অন্যত্র। যখন ফেল করেছে, ব্যর্থ হয়ে গেছে, তখন ওই গৃহযুদ্ধের জায়গায় চলে গেছে। আগে যে ধর্ম জায়গা ছিল না, এই নদীগুলোকে বাঁধ দিতে গেলে তো নদীর দেবতাকে বাঁধ দেওয়ার ব্যাপার, মানে দেবতা বিরুদ্ধ চেতনা লাগে। দেবতা বিশ্বাস করলে তো নদীর দেবতা, এটা বাঁধা যায় না। অর্থাৎ সিন্ধু সভ্যতা ধর্মবিরোধী চেতনার বিকাশটা সভ্যতার বিকাশের সঙ্গে সম্পর্কিত। একদিকে নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা, তার পাশাপাশি সমান্তরালে ধর্মমুক্ত লোকবাদী বা বস্তুবাদী যে চেতনা, ম্যাটেরিয়ালিস্টিক আজকের যুগের ভাষা বলতে গেলে, বস্তুবাদী যে চেতনা, ধর্মবিরোধী বলতে গেলে এটাকে আরো নির্দিষ্টভাবে বলি আজকের অর্থ দিয়ে, এটা ভাববাদী না, বস্তুবাদী। এটা ধর্মীয় না, ধার্মিক না, অধার্মিক বা ধর্মবিরোধী, একটা দর্শন ভিত্তিক বা চেতনা ভিত্তিক মানে সভ্যতা সেটি গড়ে উঠছিল। ধর্মের যুগ এসছে, আগেও ধর্ম ছিল না তা না, সংকুচিত হয়েছিল এক পাশে। এটা সভ্যতার ক্রাইসিসের সঙ্গে, এই সংকট বৃদ্ধির সঙ্গে ধর্মের প্রভাব বেড়েছে, এবং আলটিমেটলি ধর্মীয় সংস্কার আন্দোলন হয়েছিল বাঁধগুলোকে ভেঙে ফেলার জন্য। বাঁধগুলোর উপর দেবত্ব আরোপ করতে হয়েছে যারা বাঁধের পক্ষে ছিল, সিন্ধু সভ্যতা নদী নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার পক্ষে যারা ছিল, তাদেরকে সভ্যতার সংকটের বিপর্যয়ের সময় বাঁধগুলোর উপরে দেবত্ব আরোপ করতে হয়েছে। এভাবে ধর্ম বিকাশ হয়েছে। ধর্ম বিকাশ যখন ঘটেছে, তখন এই বাঁধগুলোকে বিরোধিতা করার জন্য, ভাঙার জন্য পাল্টা ধর্মীয় আন্দোলন করতে হয়েছে। বাঁধগুলোকে অপদেবতায় চিহ্নিত করতে হয়েছে। যাই হোক, এইভাবে সিন্ধু সভ্যতায় এটা বিরাট ধর্মীয় উত্থান ঘটে। ঋগ্বেদ হচ্ছে তার ফসল। আমরা ঋগ্বেদের মাধ্যমে সেই ধর্মীয় আন্দোলনের চিত্রটা পাই। এটার সমান্তরালে আবার শাসক শ্রেণী যারা এই বাঁধের পক্ষে ছিল, নদী নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার পক্ষে ছিল, তারাও সেই পুরাতন লোকায়ত চেতনার জায়গা ছেড়ে দিয়ে ধর্মীয় সংস্কারকে পৃষ্ঠপোষকতা, ধর্মীয় আন্দোলনকে পৃষ্ঠপোষকতা দিতে বাধ্য হয়েছে। ফলে আবেস্তা সমান্তরালে যেটা হলো, আবেস্তা মানে পার্সি ধর্মগ্রন্থের যে ধর্মগ্রন্থ, এই দুটো ধর্মীয় আন্দোলন সেখানে সমান্তরালভাবে গড়ে উঠছিল। আলটিমেটলি একটা গৃহযুদ্ধ হয় এই নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার পক্ষে বিপক্ষে। সেখানে ধর্ম এসে যুক্ত হয়, ধর্মবহির্ভূত শক্তিগুলো মধ্যে ছিল, এবং ধর্মীয় শক্তি একটা পক্ষ যেমন বৈদিকরা, এরা হচ্ছে বাঁধ বিরোধী, আবেস্তানরা হচ্ছে বাঁধের পক্ষে। এখন বাঁধ বিরোধী শক্তি জয়ী হলো মানে সভ্যতা তো এমনি ভেঙে পড়ছিল, নদী নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর ছিল না। এই নদী নিয়ন্ত্রণ ব্যবস্থার সংকটের ফলে কিন্তু সরস্বতী নদী, যেটা সিন্ধু সভ্যতার বৃহত্তম নদী ছিল, এটা পড়লে বোঝা যায়, ঋগ্বেদ থেকে বোঝা যায়। এবং
আজকের যে ইয়ে হচ্ছে, যে মানে ভূতাত্ত্বিক যে কাজগুলো হয়েছে, হ্যাঁ, এই ল্যান্ডসার্ট ইমেজারি বলে, সে ওই উপগ্রহ থেকে যেসব চিত্র নেওয়া গেছে, নদীর রেখা খাত খাত সম্পর্কে যেসব মানে চিত্র পাওয়া গেছে, তাতে এখন ধারণা করা যায় সিন্ধু সভ্যতার বৃহত্তম নদী ছিল একসময় সরস্বতী। সেটা তো নাই, বিলুপ্ত হয়ে গেছে। এই ভূপ্রাকৃতিক এই যে বিপর্যয়টা হলো নদী ব্যবস্থার কারণে হোক, আর যে কারণেই হোক, এই সরস্বতী নদী, যেটা মানে ঘাগর হাকরা অরিজিনাল যে মানে এমনি এখনকার যে নাম খাত অনুযায়ী শুষ্ক খাত, সেই নদী হাগর ঘাগরা যে নদী বা আদি যে সরস্বতী নদী, সেটা মৃত্যু ঘটে। তো যাই হোক, এখন আমাদের এই মানে আমি এই সিন্ধু সভ্যতা আলোচনা করছি এই জন্য যে ভারতীয় সভ্যতার যে এটাকে কি বলবো, শ্রেষ্ঠত্ব বললে শ্রেষ্ঠত্ব, অনন্যতা বললে অনন্যতা, বিশেষত্ব বললে বিশেষত্ব, এটা অন্য সভ্যতার মতো না। এর গতিধারা সম্পূর্ণ ভিন্নভাবে গড়ে উঠেছে এবং এর গৌরবের যুগটা হচ্ছে সিন্ধু সভ্যতা যতদিন পর্যন্ত চলমান ছিল তখন পর্যন্ত, আজ থেকে ৩,৯০০ বছর আগে বা ৪,০০০, প্রায় ৪,০০০ বছর আগে পর্যন্ত। ৪,০০০ বছর পর থেকে ভারতবর্ষে অন্ধকার যুগ শুরু হয়েছে। বৈদেশিক আক্রমণগুলো আরো পরে অবশ্য দেখা যাচ্ছে সেইভাবে, মানে শক খুন, এরা প্রায় ২,০০০ বছর থেকে এদের তাণ্ডব শুরু হলো। এরপরে এলো মুসলিমরা, আরবরা ধ্বংসস্তূপ করলো সিন্ধু এলাকাকে, আরবরা ১০০-২০০ বছরের মতো ওদের দাপট চললো। তারপরে আরো কিছুদিন গ্যাপ দিয়ে তুর্কিরা এলো, মুসলিম তুর্কি, এই সুলতান মাহমুদের মতো বিশিষ্ট ডাকাত সর্দার যারা, তারা এসে সিন্ধু সভ্যতার ওই অঞ্চলটার উপরে ঝাঁপিয়ে পড়লো এবং পশ্চিম ভারতে সভ্যতার যেটুকু অবশেষ ছিল এটুকু শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এবং তারপরে তো 500-550-600 বছর যাই হোক মুসলিম শাসন, তারপরে ব্রিটিশরা এলো। এগুলো হচ্ছে অন্ধকারের যুগ কিন্তু এক অর্থে। তা আমাদের মানে গৌরবের যুগে যেতে হলে, সভ্যতা নির্মাণের আদি পর্বে যেতে হলে অনেক আগে যেতে হবে। তার জন্য যে কাজ দরকার, যে দৃষ্টিভঙ্গি দরকার, তার কিছুই তো নাই। ওই কাজগুলো করবে কারা? ওই দৃষ্টিভঙ্গি থাকতে হবে। তো ভারত এখন পশ্চাৎপদ মানুষদের দ্বারা অধ্যুষিত শুধু না, অধিকৃত বটে, তাদের দ্বারা পরিচালিত। ব্রিটিশরা পশ্চাৎপদ মানুষ ছিল না, কিন্তু তারা এই দেশে পশ্চাৎপদতাকে ব্যবহার করেছে, রক্ষা করেছে তাদের মতো করে। আর এখন যারা ভারতের শাসক, তারা তো নিজের পশ্চাৎপদ। সে মানে পাকিস্তান, বাংলাদেশ, এগুলো তো আমি হিসাবের মধ্যে ধরি না, এগুলো ধরা যায় না। এদের তো এ দেশকেই তো নিজেদের দেশ প্রকৃতপক্ষে মনে করে না। এদের গৌরবের জায়গা হচ্ছে মরুভূমির আরব মরুভূমি, এটি হচ্ছে এদের গৌরবের উৎস এবং ওখান থেকে আসা ধর্ম। এর বাইরে তো এদের গৌরবের জায়গা নাই, এরা চিন্তা করতে পারে না। আর হিন্দুরা আর কি বলবো, এত পশ্চাৎপদ এরা, এদের ঋগ্বেদকে বোঝে না। সত্যি কথা বলতে গিয়ে এত খারাপ লাগে আবার এটা মনে হলে, ঋগ্বেদকে বোঝার মতো ক্ষমতা এদের নাই, আজও হলো না সেভাবে। এখনো একদল ইউরোপীয় পণ্ডিতদের সেই তত্ত্ব নিয়ে বাড়ায়, মানে এখনো গলা উঁচিয়ে কথা বলে। আর্যরা বহিরাগত, যাযাবর, পশুপালক, হেন তেন ইত্যাদি, সাদা চামড়া, নীল চক্ষু, না হলেও কাছাকাছি আর কি। আরেক দল হলো তো তারা এইসব ইতিহাসের ধারে না, বিশেষ করে মুসলমান যারা, তারা ইতিহাসের ওই পর্যায়ে যেতে চায় না। এটা হচ্ছে আমাদের সমস্যা। এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। এটা আমি মনে করি একটা বিরাট লড়াই, এটা একটা সংগ্রাম। এই সংগ্রাম না করলে আমরা আমাদের অতীত ইতিহাসকেও যেমন বুঝতে পারবো না, তেমন ভবিষ্যতের গতিধারাও আমরা ঠিক করতে পারবো না। এই লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের ইতিহাসকে সঠিক জায়গার উপর দাঁড় করাতে হবে, ১ নম্বর। আরেক দিকে ভবিষ্যৎ গতিধারা, আজকের সমস্যাগুলোকে ব্যাখ্যা করে, ইতিহাসের আলোকে ব্যাখ্যা করে তার থেকে
পরিত্রাণের পথও আমাদের বের করতে হবে। এটার জন্য ওই যে বললাম যে ইতিহাসের পুনরাবিষ্কার দরকার আমাদের। ইতিহাস যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে সেভাবে না, সম্পূর্ণ মানে স্বাধীনভাবে নির্ভয় ইতিহাসের ব্যাখ্যা করার চেষ্টা করতে হবে। এই ইউরোপের পণ্ডিতরা কোথায় কে কি বলেছে এগুলো দিয়ে তাকালে আমরা কিছু করতে পারবো না। আমাদের মতো করে ইতিহাসের ব্যাখ্যা করতে হবে। আর এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সেটাই ইসলাম হোক আর হিন্দু ধর্ম হোক, যারা ব্যাখ্যা করতে চায় তাদের থেকেও আমাদের দূরে থাকতে হবে। শুনবো তাদের কি বলছে সেটা শুনবো, কিন্তু আমাদেরকে যৌক্তিকভাবে বৈজ্ঞানিকভাবে ইতিহাসের ব্যাখ্যা করতে হবে, ইতিহাস অনুসন্ধান করতে হবে, ব্যাখ্যা করতে হবে।